তো নমস্কার বন্ধুরা, বাংলার পাঠশালা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের সেই সিরিজটাই কন্টিনিউ চলছে মাধ্যমিক ইতিহাসের। আজকে আমরা পড়ব অধ্যায় 4.2। আচ্ছা, আজকে আমরা অধ্যায় 4.2টা পুরো পড়ব না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যদি 4.2টা পুরোটা পড়ি। আর আমি জানি যে তোমাদের এত ধৈর্য নেই আজকালকার দিনের, জানি সেই ক্লাসটা পুরোপুরি হয়তো দেখে উঠবে না। তো শুধু কীভাবে ভাগ করেছি, প্রথমে আমরা অর্ধেকটা পড়ব। যেমন আমরা সভা সমিতির যুগে, আমরা আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের সভা সমিতির যুগ আলোচনা করব, আমরা বঙ্গভাষা প্রকাশিকা সভা আলোচনা করব, আমরা জমিদার সভা আলোচনা করব, আমরা হিন্দু মেলা আলোচনা করব এবং আমরা ভারত সভা সম্পর্কে আলোচনা করব। তো আমি ভেবেছি আজ 2-3টে, যেমন সভা সমিতির যুগ এবং এছাড়া বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং জমিদার সভা, এই 3টে আজকে আলোচনা করব। পরের ক্লাসে আমরা হিন্দু মেলা এবং ভারত সভা আলোচনা করব। তো প্রথমেই আমি ভীষণই দুঃখিত যে আমি প্রায় এক সপ্তাহ বাদে ভিডিও আনছি চ্যানেলে। আমার ব্যক্তিগত জীবনের বেশ কিছু ব্যস্ততার জন্য আমি আনতে পারিনি, তবে কথা যখন দিয়েছি আমি সমস্তটা শেষ করেই তারপরেই ছাড়ব। কেমন? তো শুরু করা যাক, আজকে অনেক কথা হয়ে গেল। তো আমরা শুরু করি আমাদের 4.2-এর টপিকের নাম দিয়ে। কী টপিক আমরা পড়তে চলেছি? আচ্ছা, আমরা টপিক পড়তে চলেছি হচ্ছে সভা সমিতির যুগ, তার বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। তো আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে সভা সমিতির যুগটা কী। তো মূলত এই সভা সমিতির মাধ্যমে বেশ কিছু দাবি দেওয়া পেশ করার কথা ছিল, এবং পেশ করার কথা কি, পেশ করার কাজ শুরুও হয়েছিল অবশ্য। এই সভা সমিতি গঠনে আমাদের 3টে যে প্রেসিডেন্সি, অর্থাৎ কলকাতা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সির এখানকার যে শিক্ষিত মধ্যবর্তী শ্রেণী ছিল তারা উদ্যোগী ছিলেন। তো প্রথমে সম্মিলিতভাবে শুরু হলেও 19 শতকের দ্বিতীয় পর্বে এইসব সভা সমিতির গুরুত্বটা আরও কিছুটা বাড়তে থাকে। তো এই সময় ভারতীয় জাতীয় চেতনার উন্মেষ ঘটে এবং বিকাশ ঘটেছিল। তো এই থেকেই সৃষ্টি হয় ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ একটি, এবং এই জাতীয়তাবোধ থেকেই ভারতীয়দের মধ্যে সভা সমিতি গঠনের প্রয়াস লক্ষ্য করা যায়। বোঝা গেল? তো পাশ্চাত্য শিক্ষা জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে এসে ঊনবিংশ শতকের ভারতীয়রা কিছু কিছু রাজনৈতিক সভা সমিতি গড়ে তোলে। এই রাজনৈতিক সভা সমিতিগুলির মধ্যে কী কী পড়ে? যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, সভা সমিতির যুগ, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা, অর্থাৎ যেই 5টা নিয়ে আমরা এই 4.2 অধ্যায় আলোচনা করতে চলেছি। তো বোঝা গেল আশা করি যে সভা সমিতির যুগ কী বা কাকে বলেন। তো আমরা চলে যাই যে এই সভা সমিতির যুগের বৈশিষ্ট্যটা কী। তো সভা সমিতির যুগ, তো আমরা সভা সমিতির যুগটা নিয়েই আলোচনা করলাম। কি কাকে বলে? আচ্ছা, আমরা এবার চলে গেলাম যে এর বৈশিষ্ট্যটা কী। তো প্রথম বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। দেশের মধ্যে কি ছড়িয়ে পড়ে না, এই যে এই সভা সমিতিগুলির বিকাশ সারা দেশের মধ্যেই, মানে এই পুরো বাংলাদেশের মধ্যেই প্রথম হয়েছিল। বাংলাদেশ মিন্স আমাদের বাংলার মধ্যে, ঠিক আছে? তো পরবর্তীকালে তা ধীরে ধীরে কি হয়, সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়তে লাগে। তো প্রথমে এই বাংলা থেকেই শুরু হয়, পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সাধারণত এখানে শিক্ষিত ব্যক্তিরাই নেতৃত্ব দান করেছিল। বাংলা সমাজের যারা শিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন তারাই এই সভা সমিতিগুলির নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তীতে কি? আচ্ছা, যারা গ্রামাঞ্চলের সাধারণ দরিদ্র মানুষ ছিলেন এবং অশিক্ষিত মানুষ ছিলেন, সো কল্ড অশিক্ষিত, মানে কথাটাকে খুব খারাপভাবে নেবেন না, এটা কি বইয়েরই ভাষা। অশিক্ষিত মিন্স হচ্ছে যাদের শিক্ষা ছিল না। তো এই মানুষদের মধ্যে সভা সমিতির কিন্তু কোনো প্রভাব পড়েনি। এটা মূলত একটি শিক্ষিত সমাজের ছিল। তো এদের মধ্যেই প্রভাব পড়েছিল, বা পরবর্তীতে সাধারণ বা গরিব মানুষদের ওপরে এই প্রভাবহীনতা পড়েওনি। আচ্ছা, আর কি ছিল? জাতীয়তাবাদী ধ্যান ধারণা ছিল। জাতীয়তাবাদী ধ্যান ধারণা এবং রাজনৈতিক চেতনাপ্রসূত ঐক্যবদ্ধ মনোভাব, এই মনোভাব থেকেই এই সভা সমিতিটার জন্ম কিন্তু হয়েছিল। আচ্ছা, তো প্রথম দিকে এই সভা সমিতিগুলির রাজনৈতিক কার্যকলাপের গতি কিন্তু কার্যকলাপের গতি ধারা ধীরে হলেও পরবর্তীকালে এর কিন্তু তৎপর বা বৃদ্ধি পায়।
বোঝা গেল? প্রথমে রাজনৈতিক তৎপর কম ছিল, পরবর্তীতে রাজনৈতিক তৎপর হয় বা বৃদ্ধি পায়। আচ্ছা, আর কি হয়? আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সর্বোপরি ভারতে কী হয়, জাতীয়তাবাদী চেতনা প্রসারে এবং ব্রিটিশ বিরোধী জনমত গড়ে তোলার ক্ষেত্রে এই সভা সমিতিগুলো কিন্তু সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, অ্যাক্টিভ ভূমিকা নিয়েছিলেন। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, তো আমরা এবার বঙ্গভাষা প্রকাশিকা সভায় চলে যাব। তো বঙ্গভাষা প্রকাশিকা সভাটা কি? আচ্ছা, এই সভা ঊনবিংশ শতকের সভা সমিতির যুগে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক হিসাবে কত সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে উঠেছিল, তাহলে যদি জিজ্ঞাসা করে আমরা লিখতে পারি যে 1836 খ্রিস্টাব্দে। 36 খ্রিস্টাব্দের কবে? 8ই ডিসেম্বর। তার বোঝা গেল কবে হয়েছে? 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত। আচ্ছা, কার সভাপতিত্বে? ঠিক আছে, যদি কার সভাপতিত্বে বলা মানে যদি জিজ্ঞাসা করে, তাহলে তোমরা লিখবে গৌরীশঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে। নামটা আমি লিখে দিই। তার নামটা কি? গৌরীশঙ্কর ভট্টাচার্য। বোঝা গেল? মনে থাকবে। আচ্ছা, তো এটা হয়েছিল। তো এর অন্যান্য আরও সদস্যরা ছিলেন অনেক, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আরও ইত্যাদি প্রচুর মানুষেরা ছিলেন। ঠিক আছে। আচ্ছা, তো এবার এই বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল আমরা জেনে নেব। তো এই সভার উদ্দেশ্য ছিল এখানে বাংলা ভাষা এবং সাহিত্যের অনুশীলন করা হতো। ঠিক আছে। আচ্ছা, আর কি হতো? এখানে দেশের স্বার্থ রক্ষা করা হতো। আর কি হতো? ঐক্যমত গড়ে তোলা হতো। কিসের ভিত্তিতে? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ গড়ে তোলা হতো। ঠিক আছে। আর কি করা হতো এখানে? জনগণ যারা ছিলেন, যারা সাধারণ জনগণ ছিলেন, সাধারণ জনগণকে রাজনৈতিক আন্দোলন সম্পর্কে সচেতন করা ছিল এই বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল উদ্দেশ্য আর কি। তো এবার আমরা পড়ি এর কার্যাবলীগুলি কি কি। তো এরকম একটা কার্যাবলী ছিল পাশ্চাত্য শিক্ষার প্রসার। তো পাশ্চাত্য শিক্ষার প্রসারে এই সভা বিশেষ কিন্তু ভূমিকা নিয়েছিলেন। আর কি করেছিলেন? ব্রিটিশ সরকাররা তখন কি করেন, নিষ্কর জমির ওপর কর আরোপ করতে শুরু করেন। সেই ক্ষেত্রে যখন কর আরোপ করতে চান, তখন এই সভা প্রথম তার এগেনস্টে, অর্থাৎ তার বিরুদ্ধে, এই যে নিষ্কর জমির ওপর কর আরোপ, তার বিরুদ্ধে প্রথম কিন্তু আন্দোলন গড়ে তোলেন, যাতে এগুলো না হয়। তো বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এই গেল আমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভা। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিক, জমিদার সভা। তো জমিদার সভাটাই আজকে আমাদের লাস্ট টপিক। পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি দুটো কভার করব। আচ্ছা, তো এবার জমিদার সভাটা কি আগে আমরা জেনে নিই। আচ্ছা, তো এই জমিদার সভাটা গড়ে উঠেছিল মূলত ঊনবিংশ শতকে। ঠিক আছে। তো 1838 খ্রিস্টাব্দের মার্চ মাসে রাধাকান্ত দেবের সভাপতিত্বে এই জমিদার সভা অ্যাকচুয়াল গঠিত হয়। তাহলে আসলে জমিদার সভা কবে গঠিত হয় যদি বলে, কি লিখবে? 1838 খ্রিস্টাব্দে। আচ্ছা, কার নেতৃত্বে গড়ে ওঠে, মানে কার সভাপতিত্বে এই জমিদার সভা গড়ে ওঠে? রাধাকান্ত দেবের। আমি লিখে দিই দাও। রাধাকান্ত দেবের সভাপতিত্বে। আচ্ছা, তো এই সভার সম্পাদক ছিলেন হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর। ঠিক আছে। তো এবার বোঝা গেল যে জমিদার সভাটা কবে কি হয়, এগুলোই মূলত হচ্ছে আসে, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতন, আমি সেই সব জিনিস নিয়েই আলোচনা করছি। আমি বিস্তারিত খুব একটা আলোচনা করছি না,
কারণ ক্লাস 10-এ তোমার সিলেবাস অনুযায়ী যা থাকে আমি সেই নিয়ে আলোচনা করি। বিস্তারিত আরও অনেক কিছু আসবে, সেখানে আমি বিস্তারিত মানে তোমরা কত বিস্তারিত জানতে চাও, আমি অন্তত যতদূর জানি আমি ততদূর বলার চেষ্টা করবো, আমি যেটুকুই জানি যতদূর জানি চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এই যে জমিদার সভা এটা প্রতিষ্ঠা করার কিছু মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলি কী কী? আচ্ছা, তো জমিদারের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। আর কি ছিল? কোম্পানির ওপর চাপ সৃষ্টি। কীরকম চাপ সৃষ্টি? না, ভারতের সব জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার জন্য কোম্পানির ওপর একটা চাপ সৃষ্টি করা হলো, যাতে ভারতের সব জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। আর কি হলো? আর হলো নিষ্কর জমির ওপর কর প্রত্যাহার করার জন্য কোম্পানির বিরুদ্ধে সর্বভারতীয় জনমত গঠন করা। মানে নিষ্কর জমির ওপর থেকে যাতে কর তুলে নেওয়া হয়, কর প্রত্যাহার করা হয়, সেই কারণে সর্বভারতীয় জনমত গঠন করা হয়। আর কি করা হয়? ভারতীয়দের রাজনৈতিক আন্দোলনের সম্পর্কে, যা রাজনৈতিক আন্দোলন সেই সম্পর্কে সচেতন করা হয়। তো এই ছিল হচ্ছে এই জমিদার সভার উদ্দেশ্যগুলি। এবার আমরা পড়ে নিই জমিদার সভার কী কী কার্যাবলী ছিল। আচ্ছা, তো এই জমিদার সভাটা কিন্তু মানে দীর্ঘস্থায়ী হয়নি, বেশি দিন হয়নি, তবু এর কার্যাবলীগুলো কিন্তু খুব পপুলার, উল্লেখযোগ্য আর কি। তো সর্বপ্রথম ভারতবাসীকে স্বাধীনভাবে মতামত জানানোর পথ দেখানো কিন্তু হয় এই জমিদার সভার মাধ্যমেই। আচ্ছা, আর কি? এই যে জমিদার সভা, এটা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি ছিল? কোম্পানি কর প্রত্যাহার করতে বাধ্য হয়। এই সবার পরে কিন্তু কোম্পানি কর তুলে নিতে বা প্রত্যাহার করতে ভালো হয়। জমিদার সবার এতটাই চাপ ছিল, এই আন্দোলনটা এতটাই দাগ ফেলেছিল সমাজে, যে অবশেষে কিন্তু ইংরেজদের এটা তুলে নিতে বাধ্য হয়। সবশেষে বলা যায় যে ভারতের জাতীয় আন্দোলনের অগ্রদূত ছিল কিন্তু এই জমিদার সভায়। তো এই ছিল আমাদের টপিক। তো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি দুটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার যদি পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা অবশ্যই করো, এবং কমেন্ট করে জানিও যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।